ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের জন্য আজকে আমরা উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান এই চ্যাপ্টার থেকে ডিটেলসে কনসেপ্ট অনুযায়ী ক্লাস করব। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি অবশ্যই করবে। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর এমসিকিউ কোশ্চেন পরীক্ষায় আসছে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে। সেগুলো ডিটেলসে এগুলো আলোচনা হবে। আগে কনসেপ্ট অনুযায়ী ক্লাসটি করো, বুঝে নাও, দেখবে এই চ্যাপ্টারটি একদম সহজ হয়ে গেছে। তাহলে প্রথমে আমরা আলোচনা করব সংবেদনশীলতা কি, সাড়া প্রদান কি। তারপরে এই জায়গা থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন যেগুলো, অ্যাডভান্স লাইন যেগুলো যেগুলো তোমাদের মনে রাখতে হবে, পরপর সেগুলো আলোচনা হবে। তো সংবেদনশীলতা বলতে আমাদের মনে রাখতে হবে যে সংবেদনশীলতা উদ্ভিদের সঞ্চালন এবং ধীর বৃদ্ধিজ চলন, যেটা রসস্ফীতি জনিত হতে পারে, বা যেটা হতে পারে সংবেদনশীলতা উদ্ভিদের মানে গমন পরিলক্ষিত হওয়া, মানে নিম্ন শ্রেণীর উদ্ভিদের, এটাও হতে পারে। এইটাকে আমরা এক কথায় কি বলবো? সংবেদনশীলতা। এবারে আমাদের দুটো বিষয় এখানে মনে রাখতে হবে, যে নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ রয়েছে যারা গমন করতে পারে। যেমন উদাহরণ হিসেবে আমাদের মনে রাখতে হবে ক্লামাইডোমোনাস ভলভক্স, ডায়াটম, এরা কি করতে পারে? গমন করতে পারে। এটা কিন্তু এক ধরনের সংবেদনশীলতা, বা তুমি এদের বলতে পারো এক ধরনের সাড়া প্রদান করা হচ্ছে। তাহলে সংবেদনশীলতা সংজ্ঞা অনুসারে আমরা মনে রাখতে পারি উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের যে ক্ষমতা, তাকে আমরা সংবেদনশীলতা বলবো। কি বললাম? উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের যে ক্ষমতা, তাকে আমরা সংবেদনশীলতা বলবো। তাহলে উদ্দীপকটা কি? উদ্দীপকটা হচ্ছে বহিস্থ বা আভ্যন্তরীণ, বহিস্থ বা আভ্যন্তরীণ যে শক্তির প্রভাবে জীবের নির্দিষ্ট সাড়া বা রেসপন্স সৃষ্টিতে সাহায্য করে, তাকে আমরা স্টিমুলাস বা বাংলায় উদ্দীপক বলি। তাহলে পরীক্ষায় শুধুমাত্র যে উদ্দীপক, উদ্দীপকের উদাহরণ কি, এমন কোশ্চেন না এসে দিতে পারে স্টিমুলাসের উদাহরণ দাও। তাহলে উদ্দীপক আর স্টিমুলাস দুটো কিন্তু একই বিষয়। ঠিক আছে? তাহলে উদ্দীপক বা স্টিমুলাসের উদাহরণ আমাদের মনে রাখতে হবে তাপ, আলো, শব্দ। এগুলো হচ্ছে কি বাহ্যিক বা বহিস্থ উদ্দীপক। আর অন্তস্থ বা আভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে বিভিন্ন হরমোন। এইভাবে আমরা ডিটেলসে কনসেপ্ট অনুযায়ী পড়বো। এবারে তোমাদের আমি বলে রাখি, তোমরা যারা আমাদের নতুন পেইড ব্যাচে যুক্ত হতে চাও, এইভাবে কনসেপ্ট অনুযায়ী প্রত্যেকটি সাবজেক্ট, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং, এই 6টি সাবজেক্টে কনসেপ্ট অনুযায়ী তোমরা যদি ক্লাস পেতে চাও, এক্সামের আগে পর্যন্ত টোটাল তোমাদের ওয়ান টাইম পেমেন্ট করতে হবে 699 টাকা। এই 699 টাকা পেমেন্ট করলে 6টি সাবজেক্টের কনসেপ্ট অনুযায়ী একদম ডিটেলসে বিষয়ভিত্তিক ক্লাস, এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস, সাজেশন সেট, মক টেস্ট, সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। মাত্র 699 টাকা ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, মান্থলি কোনো টাকা নেওয়া হয় না। যারা অ্যাডমিশন করতে চাও অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। নিজেদের যদি পেমেন্টের অপশন নাও থাকে, অন্য কাউকে দিয়ে পেমেন্ট করতে পারো, তার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। ঠিক আছে? চলো আমরা যেখানে আলোচনা করছিলাম ওই জায়গায় পৌঁছে যাই। তো আমরা সংবেদনশীলতা কি, উদ্দীপক কি, এটা আমরা জানলাম। এবারে আমরা এখান থেকে চলন কি, গমন কি, এগুলো জানবো। এটা তোমরা কম বেশি জানো যে চলন যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে স্থানান্তরে না গিয়ে স্বতঃস্ফূর্তভাবে কি করে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে, তাকে আমরা বলি চলন। মানে তুমি এক জায়গায় দাঁড়িয়ে থেকে হাত নাড়ছো, পা নাড়ছো, এটা কিন্তু এক ধরনের চলন। তাহলে চলন কি? যখন স্থান পরিবর্তন করবে না, এক জায়গায় স্থির থেকে স্বতঃস্ফূর্তভাবে উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করবে, সেটা হবে চলন। আর গমন কি? গমন হচ্ছে যখন তুমি স্থান পরিবর্তন করবে, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাবে, সেটা হবে গমন। এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। এবারে চলন গমনের সংজ্ঞা তো এইভাবে কোশ্চেন দেবে না পরীক্ষা,
কোশ্চেন দেবে ঠিক এই লাইনগুলো থেকে, অ্যাডভান্স লাইন। তো আমাদের মনে রাখতে হবে এককোষী উদ্ভিদ কিংবা উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমে বহিস্থ উদ্দীপক ছাড়া রোটেশন বা প্রবাহ গতি, যেমন মানে পাতা শ্যাওলার পাতার কোষ, সার্কুলেশন বা আবর্তন গতি, কুমড়োর গাছের কাণ্ডরোম দেখা যায়। কিছু কিছু উদ্ভিদের ক্লামাইডোমোনাস, ভলভক্স, এদের চলরেণু, গ্যামেট মানে জনন কোষ, সিলিয়া সঞ্চালনের মাধ্যমে স্থান পরিবর্তন হয়। এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় দেবে। কেন বলছে এই জায়গা থেকে কোশ্চেন দেবে? তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, দেখতে পাবে সার্কুলেশন, রোটেশন এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় দিয়েছে। দেখো এই জায়গা থেকে কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে। একটু ডিটেলসে আলোচনা করি, রোটেশন কি, সার্কুলেশন কি, এগুলো টেক্সট বুকে নেই, ভালো করে নেই, এগুলো তোমাকে মনে রাখতে হবে। তো আমাদের মনে রাখতে হবে রোটেশন কি। পরিণত উদ্ভিদ কোষের অভ্যন্তরস্থ একটি বৃহৎ কোষগহ্বরকে কেন্দ্র করে সমগ্র প্রোটোপ্লাজমের আবর্তনকে আমরা বলি রোটেশন। কি বললাম? পরিণত উদ্ভিদ কোষের অভ্যন্তরস্থ একটি বৃহৎ কোষগহ্বরকে কেন্দ্র করে সমগ্র প্রোটোপ্লাজমের যে আবর্তন, সেই আবর্তনকে আমরা বলি রোটেশন। হাইড্রিলা এরা কি করে? রোটেশন করে। এই কোশ্চেনটাই পরীক্ষায় দিয়েছিল। আবার সার্কুলেশন কি? সার্কুলেশন কিছু কিছু উদ্ভিদ কোষের অভ্যন্তরস্থ ক্ষুদ্র ক্ষুদ্র কোষগহ্বরের প্রত্যেকটিকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের আবর্তনকে আমরা সার্কুলেশন। তাহলে রোটেশন আর সার্কুলেশন সহজ কথায় মনে রাখবে। বৃহৎ কোষগহ্বরকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের আবর্তন হলে সেটা হবে রোটেশন, আর ক্ষুদ্র কোষগহ্বরকে কেন্দ্র করে যখন আবর্তন হবে সেটা হবে প্রোটোপ্লাজমের আবর্তন, অবশ্যই সেটা হবে সার্কুলেশন। বৃহৎ হলে রোটেশন, ক্ষুদ্র হলে সার্কুলেশন। উদাহরণ কি? কুমড়োর কাণ্ডরোমের সার্কুলেশন হয়। এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। তারপরে তোমরা জানো লজ্জাবতীর লতা, যেটা হচ্ছে হাত দিলে পাতাগুলো নুইয়ে পড়ে, এটা এক ধরনের সিসমোনাস্টি চলন বা স্পর্শ ব্যাপ্তি চলন। এগুলো নিয়ে একটু পরে আমি ডিটেলসে আলোচনা করব। আবার বনচাড়াল উদ্ভিদের পরিণত কোষের রসস্ফীতি হ্রাস বৃদ্ধির ফলে বনচাড়াল উদ্ভিদের যে তিনটি অনুফলক, দুটো কি হয়? পাশের অনুফলক পর্যায়ক্রমে ওঠানামা করে, এটা এক প্রকারের প্রকরণ চলন। এই প্রকরণ চলন থেকে কোশ্চেন পরীক্ষায় দেয়। প্রকরণ চলন কাদের হয়? বনচাড়াল উদ্ভিদের পাতায় হয়। এইগুলো আমাদের মনে রাখতে হবে। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। এবারে আমরা উদ্ভিদের যে চলনের ভাগগুলো রয়েছে, সেই চলনের ভাগগুলো এক এক করে আলোচনা করব। তো আমাদের প্রথমে জানতে হবে যে আচার্য জগদীশ চন্দ্র বসু, ইনি রোজন অ্যান্ড রেকর্ডার, ইলেকট্রিক প্রোব, কেসকোগ্রাফ এই তিনটে যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন এবং এই তিনটে যন্ত্রের সাহায্যে উদ্দীপক প্রয়োগে উদ্ভিদের প্রতিক্রিয়া বা উদ্ভিদের যে সাড়া প্রদান, এটা কিন্তু তিনি প্রমাণ করেছিলেন। এবার এই যে উদ্ভিদের চলনের প্রকারভেদ, উদ্ভিদের যে চলনগুলো হয় সেইগুলো আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। এই তিনটে জায়গা থেকে কোশ্চেন দেয়। উদ্ভিদের চলন কয় প্রকার? 3 প্রকার। ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন, ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন, ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। অবশ্যই অপোজিট যে মিনিং গুলো রয়েছে, যেমন ট্যাকটিক চলনের অপর নাম আবিষ্ট চলন, ট্রপিক চলনের অপর নাম দিক নির্ণীত চলন, ন্যাস্টিক চলনের অপর নাম ব্যাপ্তি চলন। এই জায়গাগুলো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। তো আমরা প্রথমে আলোচনা করব ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন কি। মনে রাখবে আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে আমরা বলি ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন। যখন বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন হবে তখন সেটা হবে ট্যাকটিক চলন বা আবিষ্ট বক্র চলন। এবার এই আবিষ্ট চলনের ভাগ রয়েছে। নাম্বার 1 ফটোট্যাকটিক। ফটো মানে আলো, আলোর উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন হলে সেটা হবে ফটোট্যাকটিক বা আলোক অভিমুখী চলন। যেমন কতিপয় শৈবাল, ক্লামাইডোমোনাস, ভলভক্স এদের যে চলন তাকে আমরা বলবো ফটোট্যাকটিক চলন। সব থেকে ইম্পর্টেন্ট এই জায়গাটা, এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় পাবে। এই জায়গাটি খুবই খুবই গুরুত্বপূর্ণ।
কি বললাম? সমগ্র উদ্ভিদ দেহে যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন হবে, সমগ্র উদ্ভিদ দেহে যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন হবে তখন সেটা হবে ফটোট্যাকটিক বা আলোক অভিমুখী চলন। যেমন কতিপয় শৈবাল ক্লামাইডোমোনাস ভলভক্সের চলন ফটোট্যাকটিক চলন। কেমোট্যাকটিক চলন কি? যখন কেমোট্যাকটিক, কেমো বলতে এখানে কেমিক্যাল, কেমিক্যাল বলতে মসের শুক্রাণু, ফার্নের শুক্রাণু, এইগুলোকে এখানে কেমিক্যালের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে মনে রাখবে, মসের শুক্রাণু মানে শুক্রজের প্রভাবে এবং ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে যে অগ্রসর হওয়া, এটা এক প্রকারের কেমোট্যাকটিক চলন। এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় দেয়। মসের শুক্রাণু কিসের প্রভাবে এবং ফার্নের শুক্রাণু কিসের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়? তো মনে রাখতে হবে, মসের শুক্রাণু শুক্রজের প্রভাবে, ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। একে আমরা কেমোট্যাকটিক চলন বলে থাকি। ক্লামাইডোমোনাস ও ভলভক্সের চলন প্রধানত আলোক অভিমুখে ঘটে, কিন্তু তীব্র আলোকের গমন, তীব্র আলোয় গমন করে, তাই একে প্রতি আলোকবর্তী চলনও বলা হয়। এই জায়গাটাও আমরা মনে রাখবো। ক্লামাইডোমোনাস ও ভলভক্সের চলন সাধারণত আলোক অভিমুখে ঘটে, কিন্তু তীব্র আলোকে এরা কি করে? আলোর গমন করে। তীব্র আলোকে এরা আলোর দিকে গমন করে, একে আমরা প্রতি আলোকবর্তী চলন বলবো। এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। চলো এরপরে আমরা ট্রপিক বা দিকনির্ণীত চলনে যাব। ট্রপিক চলন অর্থাৎ উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের যখন চলন ঘটবে তখন সেটা হবে দিক নির্ণীত চলন। কি বললাম? উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের যখন চলন ঘটবে তখন সেটা হবে ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। উদাহরণ, পাতা শ্যাওলার গাছের পাতার যে কোষ, কুমড়োর কাণ্ডের রোমের যে কোষ, শর্তস্ফূর্ত প্রোটোপ্লাজমিক যে চলন, এটা এক প্রকারের ট্রপিক বা দিক নির্ণীত চলনের উদাহরণ। প্রকারভেদ, ট্রপিক বা দিক নির্ণীত চলনের প্রকারভেদ মনে রাখবে, উদ্ভিদের ট্রপিক চলন প্রধানত তিন প্রকারের হয়, যথা ফটোট্রপিক, ফটো মানে আলো, আলোর প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে চলন ঘটে তখন সেটা হয় ফটোট্রপিক। জলের প্রভাবে ঘটলে সেটা হবে হাইড্রোট্রপিক। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ঘটলে তখন সেটা হবে জিওট্রপিক চলন। অবশ্যই এই জায়গাটা আমরা মনে রাখবো। তো এটাকে আমি একটু ডিটেলসে আলোচনা করছি। ফটোট্রপিক বা আলোকবৃত্তি চলন, উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে আলোকবৃত্তি বা আলোকবর্তী বা ফটোট্রপিক চলন বলা হয়। উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হয় তখন সেটা হাইড্রোট্রপিক বা জলাবর্তী ট্রপিক চলন বলা হয়। আর উদ্ভিদ অঙ্গের চলন যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতির অনুসরণ করে হয় তখন অভিকর্ষবর্তী বা আলোকবর্তী বা জিওট্রপিক, অভিকর্ষবর্তী বা জিওট্রপিক চলন বলে। এখানে উদাহরণ হিসেবে তোমরা এই চিত্রগুলো মনে রাখবে যে ফটোট্রপিক চলন বা আলোকবৃত্তি চলন, গাছের কাণ্ডগুলো সূর্যের যে আলো যেদিকে সেদিকে বেঁকে যাচ্ছে, এটা ফটোট্রপিক বা আলোকবৃত্তি চলন। হাইড্রোট্রপিক বা জলবৃত্তি চলন, এই দেখো জলের দিকে কিন্তু অঙ্কুরিত চারা গাছ মানে অঙ্কুরিত এখানে ছলা রয়েছে, তার যে মূলগুলো জলের দিকে চলে যাচ্ছে, এটা হাইড্রোট্রপিক বা জলবৃত্তি চলন। আর জিওট্রপিক চলন বা অভিকর্ষবৃত্তি চলন, মানে কাঁচা ছোলা থেকে যে কোলাগুলো হয়েছে শেকড়গুলো, সেগুলো দেখো মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে চলে যাচ্ছে, দেখো নিচের দিকে বেঁকে যাচ্ছে, এটাকে আমরা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ঘটছে বলে একে আমরা অভিকর্ষবর্তী বা জিওট্রপিক চলন বলে থাকি। এটা আমরা মনে রাখবো। এবারে আমরা ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন কাকে বলে সেটা জানবো। ন্যাস্টিক চলন, উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত না হয়ে উদ্দীপকের তীব্রতা অনুসারে হবে তখন সেটা হবে ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন। কি বললাম? উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত না হয়ে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করবে তখন সেটা হবে ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন।
এর বিভিন্ন ভাগ রয়েছে, মূলত এটা 4 প্রকারের। নাম্বার 1 ফটোন্যাস্টি। ফটো মানে আলো, আলোর তীব্রতা অনুসারে যদি হয়, মানে আলোক ব্যাপ্তি চলন যাকে বলে, সেটাই হচ্ছে ফটোন্যাস্টিক চলন। উদ্ভিদ অঙ্গের সঞ্চালন যখন আলোকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন তাকে ফটোন্যাস্টি বা আলোক ব্যাপ্তি চলন বলবো। পদ্ম, সূর্যমুখী প্রভৃতি ফুল আলোর তীব্রতায় ফোটে, আবার কম আলোতে মুদে যায়। সন্ধ্যামালতী, জুঁই কম আলোতে ফোটে, বেশি আলোতে বন্ধ হয় বা দিনের বেলায় মুদে যায়। এইটাকে আমরা কি বলি? ফটোন্যাস্টিক চলন বলি। এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে। তো ফটো মানে আলো, আলোর তীব্রতা অনুসারে উদ্ভিদ অঙ্গের চলন ঘটলে সেটা হবে ফটোন্যাস্টিক চলন। উদাহরণ পদ্ম, সূর্যমুখী আলোর তীব্রতায় ফোটে, কম আলোতে বুঁদে যায় বা বন্ধ হয়। আবার সন্ধ্যামালতী, জুঁই কম আলোতে ফোটে, বেশি আলোতে বন্ধ হয়। এটা হচ্ছে ফটোন্যাস্টিক চলনের উদাহরণ। থার্মোন্যাস্টিক বা তাপব্যাপ্তি চলন, উদ্ভিদ অঙ্গের সঞ্চালন যখন উষ্ণতার তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। উষ্ণতার তীব্রতা বলতে মনে রাখতে হবে টিউলিপ ফুল, এই যে টিউলিপ ফুলের চিত্র দিয়েছে, এই টিউলিপ ফুলগুলো অধিক তাপমাত্রায় ফুটে, মানে অধিক তাপমাত্রায় তার যে পত্রগুলো, পত্র পাপড়িগুলো, ফুলের পাপড়িগুলো, সেগুলো কি করে? খোলে, আবার কম আলোতে মুদে যায় বা বন্ধ হয়ে যায়। এটা এক ধরনের থার্মোন্যাস্টি বা হচ্ছে তাপ ব্যাপ্তি চলন, তাপমাত্রার প্রভাবে ঘটছে। সিসমোন্যাস্টি বা স্পর্শ ব্যাপ্তি চলন, এই কোশ্চেনটা এখান থেকে দিয়েছিল, যে মনে রাখতে হবে স্পর্শ, ঘর্ষণ, আঘাত, বায়ু প্রবাহ প্রভৃতি উদ্দীপকের তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে ন্যাস্টিক চলন হয় তাকে আমরা সিসমোন্যাস্টিক বা স্পর্শ ব্যাপ্তি চলন বলে থাকি। লজ্জাবতীর লতার পাতা স্পর্শ করা মাত্র পাতার পত্রগুলো কি হয়? নুইয়ে পড়ে। এটা এক ধরনের সিসমোন্যাস্টি বা স্পর্শ ব্যাপ্তি চলনের উদাহরণ। এইভাবে আমরা এগুলো মনে রাখবো। এবার কেমিক্যালের প্রভাবে ঘটলে সেটা হবে কেমোন্যাস্টিক। অবশ্যই মনে রাখবে কোন রাসায়নিক পদার্থের অর্থাৎ প্রোটিন, ইথার, ক্লোরোফর্ম এগুলোর সংস্পর্শে উদ্ভিদ অঙ্গের যে সঞ্চালন বা চলন ঘটে তাকে আমরা কেমোন্যাস্টিক বা রসায়ন ব্যাপ্তি চলন বলে থাকি। সূর্য শিশির এরা হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ, এরা এদের পাতার যে কোষিকাগুলো পতঙ্গ বা অর্থাৎ প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র কি করে? পতঙ্গদেরকে আঁকড়ে ধরে, মানে দেহের নাইট্রোজেন ঘাটতি পূরণ করার জন্য। এটাকে আমরা কি বলি? কেমোন্যাস্টিক বা রসায়ন ব্যাপ্তি চলন বলে থাকি। এই জায়গাটা আমরা অবশ্যই মনে রাখবো। এবারে এই জায়গা থেকে আমি একটু অ্যাডভান্স লেভেল একটু জিনিসটা সাজিয়েছি, একটু মনে রাখবে উদাহরণ সহকারে। ফটোট্যাকটিক চলন কাদের হয়? আলোর প্রভাবে হয় বলে এটাকে আমরা বলি ফটোট্যাকটিক। মূলত উদাহরণ হিসেবে মনে রাখবে ক্লামাইডোমোনাস। থার্মোট্যাকটিক তাপমাত্রার প্রভাবে হয়, উদাহরণ হিসেবে মনে রাখবে ভলভক্স। কেমোট্যাকটিক রাসায়নিক পদার্থের প্রভাবে হয়, উদাহরণ হিসেবে মনে রাখবে ফার্নের শুক্রাণুর চলন। গ্যালভানোট্যাকটিক তড়িৎ শক্তির প্রভাবে ঘটে, কাদের হয়? ডায়াটমের হয়। এই যে অ্যাডভান্স জায়গাগুলো টেক্সট বুকে নেই, এগুলো মনে রাখবে। হাইড্রোট্যাকটিক জলের প্রভাবে ঘটে, উদাহরণ হিসেবে মনে রাখবে সিনচিট্রিয়াম। সিনচিট্রিয়ামের হাইড্রোট্যাকটিক চলন ঘটে। রিওট্যাকটিক জলস্রোতের প্রভাবে ঘটে, কার হয়? ডায়াটমের হয়। অবশ্যই এই জায়গাটা আমরা মনে রাখবো। তারপরে ট্রপিক চলনে ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি। তারপরে ন্যাস্টিক চলনে ফটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক এবং কেমোন্যাস্টিক একদম ডিটেলসে আলোচনা করেছি। এই জায়গাগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। হাইপোন্যাস্টি, এপিন্যাস্টি, নুটেশন বা বলন, সার্কামনুটেশন, পরিবলন, এই জায়গাগুলো থেকেও কিন্তু কোশ্চেন পরীক্ষায় দেয়। এগুলো অ্যাডভান্স জায়গা, একটু মনে রাখার চেষ্টা করো। তো এখানে হাইপোন্যাস্টি চলন কাকে বলে একটু জেনে নি। পাতার গঠনের প্রথম পর্যায়ে অন্তঃভাগের কোষগুলো পৃষ্ঠভাগের কোষ অপেক্ষায় বেশি বৃদ্ধি পাওয়ার ফলে পাতাগুলো গুটিয়ে থাকে। উদাহরণ ফার্ন, কচি কলা পাতা, কচু পাতা যখন ছোট অবস্থায় থাকে দেখবে পাতাগুলো কুঁকড়ে থাকে, মানে গোল হয়ে থাকে, গুটিয়ে থাকে। এটাকে আমরা কি বলি? হাইপোন্যাস্টি চলন বলি। এই হাইপোন্যাস্টি চলন কিভাবে হয়? পাতার অঙ্কভাগের কোষগুলো পৃষ্ঠভাগের কোষ অপেক্ষায় বেশি বৃদ্ধি পায় বলে পাতাগুলো কি হয়? গুটিয়ে থাকে।
একে আমরা বলি হাইপোন্যাস্টি চলন। এপিন্যাস্টি চলন কি? হাইপোন্যাস্টির ঠিক বিপরীত, অর্থাৎ পাতার গঠনের পরবর্তী পর্যায়ে পৃষ্ঠভাগের কোষগুলো অগ্রভাগের কোষের চেয়ে বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় বলে পাতাগুলো আবার সোজা হয়ে যায়। মানে ফার্ন এবং কচু পাতার ক্রমবৃদ্ধি, যত পাতাগুলো বয়স হবে বড় হবে দেখবে পাতাগুলো পরপর যে রাউন্ড অবস্থায় ছিল, যে গোলাকার অবস্থায় ছিল, গুটিয়ে থাকা অবস্থায় ছিল, সেগুলো খুলে যাচ্ছে। এটা হচ্ছে এপিন্যাস্টি। এই দুটো উদাহরণ থেকে কোশ্চেন দেয়। হাইপোন্যাস্টি চলন কাকে বলে, এপিন্যাস্টি চলন কাকে বলে, এর উদাহরণ থেকে কোশ্চেন পরীক্ষায় দেয়। সংজ্ঞা দেবে না, উদাহরণ থেকে কোশ্চেন দেবে। ঠিক আছে, কিভাবে হয় একটু মনে রাখবে। নোটেশন বা বলন কাকে বলে? বল্লী জাতীয় উদ্ভিদের বর্ধনশীল কাণ্ডের আঁকাবাঁকা বৃদ্ধি হচ্ছে নোটেশন। কি বললাম? বল্লী জাতীয় উদ্ভিদের বর্ধনশীল কাণ্ডের আঁকাবাঁকা বৃদ্ধিকে আমরা নোটেশন বলবো। আর সারকামনোটেশন মানে পরিবলন। এই নোটেশন বা বলনের উদাহরণ তুমি মনে রাখতে পারো কড়াইশুঁটি বা খেসারির গাছ, এগুলো কিন্তু নোটেশন হয়, অর্থাৎ বল্লী জাতীয় উদ্ভিদ, সিম্মগতির উদ্ভিদ। এরা কি হয়, এদের যে মানে বর্ধনশীল কাণ্ড, এরা আঁকা বাঁকা বৃদ্ধি হয়, এটাকে নোটেশন বলবো। আর সারকামনোটেশন বা পরিবলন কোনো বস্তুকে বেষ্টন করে সর্পল আকারী অর্থাৎ পরিবলন আকারী, যেমন মটর, কুমড়ো, উচ্ছে, মানে করলা, এদের যে আকর্ষগুলো কোনো কাণ্ডকে সর্পিল আকারে এইভাবে এঁকিয়ে বেঁকিয়ে থাকে, এটাকে আমরা বলি সারকামনোটেশন বা পরিবলন। এই জায়গাগুলো মনে রাখতে হবে। এবার এখান থেকে কি কি কোশ্চেন পরীক্ষায় দিয়েছিল, দুই একটা কোশ্চেন আমি এমসিকিউ আকারে আলোচনা করে দিচ্ছি। এরপরে আমরা শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন আলোচনা করব এক একটি ক্লাসে। কিন্তু এখন এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে একটু দেখে নাও। হাইড্রিলা, এই হাইড্রিলার কি হয়, রোটেশন হয়। রোটেশন মানে কি হয়, বৃহৎ কোষঘরকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের আবর্তন হয়, যেটা আমি সংজ্ঞায় বলেছি। আর কুমড়োর কাণ্ডরোমে কি হয়, কুমড়োর কাণ্ডরোমে আমি বলেছিলাম কুমড়োর কাণ্ডরোমে সার্কুলেশন হয়। সার্কুলেশনটা বলতে কি, যখন ক্ষুদ্র কোষঘরকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের আবর্তন হবে, সেটা হবে সার্কুলেশন। তাহলে এখানে অ্যান্সার হবে সার্কুলেশন, অপশন এ এখানে সঠিক। তারপরের কোশ্চেন, লজ্জাপতি লতার পত্রকের যে চলন, লজ্জাপতি লতার পত্রকের যে চলন, সেটা এক প্রকারের কি সিসমোন্যাস্টিক চলন। কারণ সিসমোন্যাস্টিক চলনে আমরা জেনেছিলাম স্পর্শ, ঘর্ষণ, আঘাত প্রভৃতি উদ্দীপকের তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে চলন ঘটে, এই তীব্রতা অনুসারে ঘটছে বলে এটাকে আমরা কি বলি, স্পর্শ ব্যাপ্তি চলন বলবো, বা একে আমরা সিসমোন্যাস্টিক চলন বলবো। ন্যাস্টিক মানে তীব্রতা অনুসারে ঘটছে, তো এটাকে আমরা স্পর্শ ব্যাপ্তি চলন বা এটাকে আমরা সিসমোন্যাস্টিক চলন বলবো। উদাহরণে যেভাবে এমসিকিউ তে অপশন থাকবে সেইভাবেই ডাক করবে। এবার এখান থেকে আরো অনেক এমসিকিউ কোশ্চেন রয়েছে, সেগুলো আমি পরপর আলোচনা করব। 1 নাম্বার 2 নাম্বার সব রকমের কোশ্চেন রয়েছে। অবশ্যই পরবর্তী ক্লাসে তোমরা এই ক্লাসগুলো পাবে, প্রত্যেকটি কোশ্চেন ডিটেলসে আলোচনা হবে, শর্ট কোশ্চেন। এখন আমি এমসিকিউ কোশ্চেন আলোচনা করছি না, কনসেপ্ট অনুযায়ী কি কি কোশ্চেন পরীক্ষায় আসছে একটা ধারণা আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। যদি তোমাদের ক্লাস ভালো লাগে, এরপরে এমসিকিউ কোশ্চেন যখন প্র্যাকটিস করা হবে সেই সব ক্লাস দেখতে চাও, চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবে। আর অবশ্যই যারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে চাও, অবশ্যই প্লে স্টোর থেকে লার্ন মাইল লিখে সার্চ করবে, এই অ্যাপটি পাবে। প্লে স্টোর থেকে লার্ন মাইল অ্যাপ ইনস্টল করবে। এখানে তোমরা ডেইলি প্র্যাকটিস সেশন, পিওয়াইকিউ সেকশন, ফ্রি টেস্ট এবং ফ্রি ম্যাটেরিয়াল, এখানে তোমরা সমস্ত কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে পারবে। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই বিগত বছরের কোশ্চেন সমেত প্রত্যেকদিন তোমাকে এমসিকিউ কোশ্চেন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তার জন্য প্লে স্টোর থেকে লার্ন মাইল অ্যাপ অবশ্যই ইনস্টল করবে। আর প্রত্যেকটি ক্লাস আমি প্লে লিস্টে সাজিয়ে দিচ্ছি, প্লে লিস্ট চেক করবে, প্লে লিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর পেয়ে যাবে। প্লে লিস্টের ক্লাসগুলো প্র্যাকটিস করো, দেখো এবং এই অ্যাপে গিয়ে তোমরা অবশ্যই
এমসিকিউ কোশ্চেন, টেস্ট সমস্ত কিছু দিয়ে নিজের প্রস্তুতিটা ঠিকঠাক রাখো। অনেক অ্যাপ ব্যবহার করো পড়াশোনার জন্য, এই অ্যাপটি ব্যবহার করতেই পারো। এখানে কিন্তু খুব সুন্দর করে কোশ্চেন গুলো আলোচনা হচ্ছে, কোশ্চেন গুলো তোমাদের প্র্যাকটিসের জন্য দেয়া হচ্ছে, ফ্রি মেটেরিয়াল, ফ্রি টেস্ট, অবশ্যই প্র্যাকটিস কর। ওকে, আজকে সেশন এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। যারা সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই এরপরে যে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, 1 নাম্বার 2 নাম্বারের যে কোশ্চেন গুলো সেগুলো আমি পরের ক্লাসে আলোচনা করব, সেগুলো তোমরা পাবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।